একটা সময় ছিল যখন সৌমিত্র চট্টোপাধ্যায় একদম পুরো খুব মানে মাপের সিনেমাগুলো করছে, হ্যাঁ এবারে সত্যজিৎ রায় একটা পর একটা সিনেমা দিয়েই যাচ্ছে। একজন ছিল যে কিন্তু সত্যজিতের কাছাকাছিও গিয়ে পৌঁছায়নি, হঠাৎ একদিন সকালবেলা পৌঁছালো, কথাও দিল সত্যজিৎ রায় একটা সিনেমা করব। তারপরে 2 বছর পরে একটা সিনেমা হলো এবং এত সিনেমার থেকে তার সিনেমাটা 12টা আন্তর্জাতিক পুরস্কার নিয়েছে এবং এই ডিস্ট্রিক্টের 19টা জেলা থেকে পরপর পুরস্কার এবং সম্মান তো আছে এবং অস্কারও নিয়েছিল। ছবিটার নাম ছিল নায়ক, আর মানুষটা ছিল উত্তম কুমার, যার আজকের 99তম জন্মবার্ষিকী। আর আজকে সেই উত্তম কুমারের গানের ডালি নিয়ে যিনি চলে এসেছেন আমাদের সোমনাথ মুখোপাধ্যায়। নমস্কার। কেমন আছো দাদা? আছি, ভালো লাগছে আজকে? অবশ্যই। আজকে সবথেকে বড় কথা, বলো কলকাতা টিভি পরিবারের আমিও তো একজন সদস্য, তো ওখান থেকে যে পুজোর আড্ডা যেটা হচ্ছে, তো এই পুজোর আড্ডাতে আমরা সকলে আজ এমন একজনকে নিয়ে কথা শুরু করেছি, এরপরে হয়তো বেশ কিছু গান হবে। মূলত পুজোর আড্ডা এবং মহানায়ক উত্তম কুমার একটা মিলিত একটা বন্ধন বা আবেগ। বাঙালির পুজোর আড্ডা মানেই মহানায়ক উত্তম কুমার, এবং শুধু বাঙালি না, সারা ভারতবর্ষে এখন হয়ে গেছে আইকন, আমি মনে করি। কারণ কি হয় দাদা, আমরা একটা জিনিস দেখেছি উত্তম কুমারের পরপর সিনেমাগুলো, মানে ধরুন 2টো সিনেমা ফ্লপ, যেটা উনি অরুণ কুমার চ্যাটার্জি নাম, তারপর অরুণ কুমার, হঠাৎ করে 74.5, ওই যে উত্তম কুমার, হ্যাঁ ওই যে কামব্যাক, মানে তারপর থেকে টপ সুপার, মানে ব্লকবাস্টার বই দিয়ে গেছে। আচ্ছা দাদা, আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি উত্তম কুমারের অনেকটা দিন থেকে, মানে তোমার এখন এজ কত তোমার? আমার এই যে এই মুহূর্তে 48, মানে একদম সেই নস্টালজিক যুগ থেকে তুমি দেখে এসেছো একদম। মানে পুজো মানে উত্তম কুমারের গান বাজবেই, পুজো মানেই মহানায়ক উত্তম কুমারের গান, এবং কি বলবো, সেই গান শুনেই আমার কিশোর কুমারের অনুরাগী আর কি হওয়া, এবং তখনকার দিনে ওই রকম টাইপের একটু চুলের স্টাইল উত্তম কুমারের মতো। এখন যাই হোক, আচ্ছা এখন ওই গানগুলো তুমি আর পাচ্ছ না, পুজোতে প্যান্ডেলে ওই গানগুলো বাজছে না, কি মনে হচ্ছে? হারাচ্ছ? একটা নস্টালজিয়া তো নস্টালজিয়াই হয়, এবং আবেগ যতটাই পুরনো হোক, আবেগটা আবেগই থাকে। আর একটা কথা আছে, ওল্ড ইজ গোল্ড। তো ওই মুহূর্তগুলো, আগেকার মুহূর্তগুলো যেগুলো ছিল, সোনায় বাঁধানো একটা মুহূর্ত এবং একটা স্বপ্নের জগৎ ওই সময়টা। তো স্বপ্ন তো স্বপ্নই থাকে, স্বপ্নটা যখন এখন আমরা বলা যায় আপডেটেড আর কি, মানে ওই ঘুমটা আর কি ভেঙে গেছে বলা যায়, তো সেই স্বপ্নটা দেখতে পাচ্ছি। আচ্ছা দাদা, উত্তম কুমারের গান মানে হেমন্ত মুখোপাধ্যায়, উত্তম কুমারের গান মানে মান্না দে, উত্তম কুমার মানে শ্যামল মিত্র, ঠিক আছে, আর সবার ওপরে যিনি আছেন তিনি কিশোর কুমার। মানে বেশি সিনেমাই তো কিশোর কুমারের গান দিয়ে চলেছে প্রায় অনেকটা। তো তোমার কি মনে হয়, যদি উত্তম কুমার এখনো বেঁচে থাকতেন, সাপোজ মানে 99 বছর, আমি বলছি যে সিনেমা হয়তো করতে পারতেন না, বা যদি এখনো বেঁচে থাকতেন, কিশোর কুমার যদি বেঁচে থাকতেন, তাহলে সাধারণ পাবলিক কি করতো? ওরে বাবা, শেষ এই ব্যাপারটা জাস্ট ভাবা যাচ্ছে না। মানে কিশোর কুমার এখনো রয়েছেন, উত্তম কুমার এখনো রয়েছেন, এবং বেশ কিছু ছায়াছবিতে উনি হয়তো, অবশ্যই উনি নায়কের রোল করতেন না, হয়তো কোনো দাদুর চরিত্র বা বাবার চরিত্র করতেন, এবং ওই সময় কিশোর কুমারও কিন্তু অনেকখানি বয়স হয়ে গেছেন, এবং ওই টাইপেরই একটি চরিত্রের সঙ্গে কিশোর কুমারের ওই টাইপের একটা গান, হ্যাঁ যেমন অমানুষ, বা ওর পরেই হয়তো তোমার আনন্দ আশ্রম, আবার ওটা আবার হিন্দি ভার্সন, মানে মহাপুজো, মহানায়ক, মহাগায়ক, মানে মহাময় একাকার করে দিয়ে একাকার ব্যাপার, যেটা মানে ওই টাইমটা, মানে পুজোটা আমরা বাঙালিরা যেভাবে কাটিয়েছিলাম জাস্ট ভাবা যায় না। পুজো প্যান্ডেলে তখন চোং বাজতো, এবং দূর থেকে গানগুলো আর কি, হোক না আমরা একটু দূর থেকেই শুনি না, দর্শকরা দূর থেকেই শুনুক। সত্যি কথা বলতে গিয়ে খুব ছোটবেলায় মার সঙ্গে যখন ঠাকুর দেখতে যাওয়া, প্যান্ডেলে তখন চলছে,
আনন্দ আশ্রমের সেই গান, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে, তুমি আমি একই আছি দুজনে যা ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। এই ছায়াছবিটা সব থেকে বিখ্যাত গান। আমি ওই কিশোর কুমারই গান শুনছি, অন গড হচ্ছে আমার মনে হলো যেন। আমি আমার মনে তাই হলো, চোখটা জাস্ট বন্ধ করে বলে তাই ছিল। সরি, মানে ইফ ইউ ডোন্ট আমি সরি চেয়ে নিচ্ছি, মনে হলো কিশোর কুমারেরই গান শুনছি। এটাই হচ্ছে সেই আবেগ, তাই কি? এইটাই হচ্ছে এক্স্যাক্টলি সেই আবেগ। আমরা আজও কিন্তু একটা কথা আমি স্টেজে তো বলি, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, পুরোনোটা হয়তো এখন আর ফেরত আসবে না, কিন্তু পুরোনো যে ব্যাপারটা এখনো যেভাবে সব নতুন গান ইউটিলাইজ করা হচ্ছে আর রিমেক করা হচ্ছে, তার মানে এই কথা কিন্তু অবশ্যই আর কি বলা যায় যে এইসব গান নিয়ে যে কবে যে মানে রিমেক হবে কিছু মানে বলা যায় না। কারণ এই ছায়াছবিতে একটি বিখ্যাত গান ছিল, এই গানটি কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিল। আমি বলে দিই রিমেক হবে না, এটা দর্শকের কাছেও বলে দিই। নাম্বার 1 গৌরব চ্যাটার্জি, আর নাম্বার 2 অমিত কুমার। হ্যাঁ, হতে দেবে না, কথাটা সত্যি। হতে দেবে না, খুব অপ্রিয় হবে না, সত্যি, অপ্রিয় হবে সত্যি, হয়তো এগুলো রিমেক হবে না। আর না, অমানুষের গানটা, এটা আমি আনন্দ আশ্রমের গানটা শুনছি, অমানুষের ওই গানটা ওই গানটা, অমানুষের ওই গানটি তো মানে কি বলা যায়, মানে একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া। সারা জাগিয়ে দিয়েছিল সারা পশ্চিমবাংলায় ওই সময়। এবং কিশোর কুমার ওই গানটি গেয়ে একটি পয়সা কিন্তু পারিশ্রমিক নেননি। আচ্ছা, আমি একটা কথা ইন্টারাপ্ট করছি, দর্শকের কথায় আমি এটা বলে দিই, দর্শক চাইছে কিন্তু আমাদের বড় কলকাতা দর্শক হিন্দি বাংলার ডবল ভার্সন আছে এখানে, তো দুরকমভাবে হয়েছে, একটু হোক। আচ্ছা, একটু আগে যে গানটি আমি শোনালাম, হ্যাঁ, ওটা ছিল আনন্দ আশ্রম ছায়াছবি, পৃথিবী বদলে গেছে। এইটারই হিন্দি ভার্সন ছিল রাহি নয়ে নয়ে রাস্তা নয়া নয়া, तुम न बदली मैं न बदला सब कुछ बदल गया, राही नए नए রাস্তা নয়া নয়া। ঠিক এইরকমই অমানুষ, বিখ্যাত ছায়াছবি, বিখ্যাত গান। মানে রেকর্ডিংয়ের পরে স্পুলটা শুধু ঘুরছিল, সারা রেকর্ডিং স্টুডিওটা চুপ হয়ে গেছিল। রেকর্ডিং শেষ, গান শেষ, স্পুলটা সব নিজের থেকে ঘুরে যাচ্ছে। মানে কিশোর কুমার কি একটা গান গেয়ে দিলেন, এবং মহানায়ক উত্তম কুমার লিপ দিয়েছিলেন। কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে। এবং এইটারই হিন্দি ভার্সন যেটা, দিল ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोरा, एक भले मानुष को अमानुष बना के छोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोरा। কত গান বলবো, প্রচুর গান আছে। আচ্ছা, এইবারে আমি তোমাকে বলি, এটার বিপরীতে যিনি আছেন রাজেশ খান্না ছিলেন, মানে হিন্দি ভার্সানে যখন রাজেশ খান্নাও তো উত্তম কুমার প্রচুর সিনেমাতে করেছে, হ্যাঁ, মানে যখন বিপরীতে দেখানো হয়, হ্যাঁ, মনে হয় না একই অভিনয় করেছেন দুজনে, মানে উত্তম কুমারের সঙ্গে পুরো টেক্কা টেক্কি দেওয়া ব্যাপার। একটি সাক্ষাৎকারে
হ্যাঁ রাজেশ খান্না স্বয়ং বলেছেন আমি আগে ওই ছায়াছবিটা দেখেছি, হ্যাঁ উত্তম কুমার ওই ছায়াছবিটা আমি আগে দেখেছি, তারপরেই আমি অভিনয়টা করতে পেরেছি। এবং আমার এতটা ভয় লাগছিল যে বাংলার মহানায়ক যেভাবে করে গেছেন আমি পারবো কিনা। একদম তাই, একদম তাই। মানে এতটাই ভালোবাসতেন, এতটাই সম্মান করতেন, এবং অনেকে কিন্তু ভয় পেতেন। হ্যাঁ যারা মুম্বাইতে উত্তম কুমারকে, না যেমন আনন্দ আশ্রমে, আমি সরি ইন্টারাপ্ট করছি, হ্যাঁ, আনন্দ আশ্রমে ছিল ডিরেক্টর গিয়ে অশোক কুমারকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার বিপরীতে উত্তম কুমার আছে, তখন অশোক কুমার বলছিলেন ওরে বাবু তো রয়্যাল বেঙ্গল টাইগার। এবং সেম কোশ্চেন একেও করেছিল, এও তাই বলেছিল, মানে উত্তম কুমারও তাই বলেছিল সেম। ওরে বাবা অশোক কুমার, হ্যাঁ তো এটা মানে আমাকে একাই তো আমাকে শেষ করে দেবে। অমানুষে আরো কয়েকটা গান ছিল কিশোর কুমারের, পরপর কাম ব্যাক, আর একটা যদি গান যদি শুনে নি। আচ্ছা আর একটা গান আছে, এই বিপিন বাবুর কারণ সুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু, বিপিন বাবুর কারণ সুধা। আমি এখন পুরোপুরি চাচামাচি এই টাইপেরই গান। এবং এই ছায়াছবিতে আরও বেশ কিছু গান ছিল, মানে সবকটাই সুপার ডুপার হিট, সব করে একদম। এমনকি রাকেশ রোশনের যে গানটা, ওটাও তো কিশোর কুমারই গিয়েছিলেন। না ওটা শ্যামল মিত্র গিয়েছিল, ওটা অন্যজন গিয়েছিল, গানটা শ্যামল মিত্র গিয়েছিলেন। যেহেতু শ্যামল মিত্রর মানে সুর, এবং ওই গানটা উনি ভেবেছিলেন কিশোর কুমারকে দিয়েই গাওয়াবেন, কিন্তু শ্যামল মিত্র যখন ডাব করে যখন পাঠালেন, কিশোর কুমার শুনে বলেছেন এটা আপনি খুব ভালো গেয়েছেন, এটা এই গানটা আপনার গলাতেই থাকুক। আমি এমনকি বাংলায় উত্তম কুমারের যদি পরে যদি বলা যায় প্রচুর আর্টিস্ট, কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জিও একটা পার্ট, ওনারও তো ফার্স্ট সিনেমার গানও তো কিশোর কুমারই গিয়েছিলেন। হ্যাঁ গানটা যেন কি গানটা যেন ফার্স্ট সিনেমা, ফার্স্ট নয় মানে মিডিয়াম পোর্শন, ফার্স্ট তো দুই পাতা। ওই ছায়াছবিটাও মানে আশা ভালোবাসা নাকি, আশা ভালোবাসা অনেক পরে। হ্যাঁ অমর সঙ্গী, না ওটা ছিল ডাবল ভার্সন একটি ছায়াছবি। হ্যাঁ জ্যোতি, হ্যাঁ ওটা গানটা ছিল, পারি না সইতে না পারি কইতে তুমি কি কুয়াশা ধোয়া 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 ধোয়া, এই গানটি। আচ্ছা তোমার শুরুটা কবে, মানে এইটা দর্শকের তরফ থেকে একদম স্টার্টিংটা কবে? আমার শুরুটা হচ্ছে প্রসঙ্গত প্রথম দিন যখন আমাদের বলো কলকাতা টিভি পরিবারের সৌমিকদার সঙ্গে প্রথম যখন আলাপ হয়, তখন আমি কিছু ঘটনা একটু বলছিলাম যে আমার বাবা তো নিজেই একজন সঙ্গীত শিল্পী ছিলেন, উনি মান্নাদের গান গাইতেন, প্রচুর ফাংশন করতেন, আমার মাও টুকটাক গাইতেন। হয়তো সেই মানে সেই সূত্রে বলা যায় রক্তে একটু হয়তো গান বাজনা আর কি রয়েছে। এই হিসেবেই তাও আমি ভাবিনি যে গান বাজনাটাই আমার আর পেশা হবে। তো পুজোর প্যান্ডেলে মানে যখন মার হাত ধরে ঠাকুর দেখতে যেতাম, তখন প্যান্ডেলে যখন এই সব গান যখন বাজতো না, তখন একদম হৃদয়ের ভেতরে বা মনের ভেতরে এই গানগুলো জায়গা করে নিয়েছিল। ইনি কে গাইছেন? প্রথমে ছোটবেলা ভাবতাম উত্তম কুমার স্বয়ং গাইছেন, বা ওই সময় অনুসন্ধান বেরিয়েছিল, হয়তো অমিতাভ বচ্চন নিজেই গাইছেন। উত্তম কুমার নিজে যখন গাইছেন এটাই প্রথম আর কি ফিল করতাম, এবং নিজেই একটু আধটু ওই গুনগুন করতাম। তখন আমার বাবা বললেন যে একটু হারমোনিয়ামটা শেখ, না হলে গান হয় না। কিশোর কুমার কোনোদিন হারমোনিয়াম কোনোদিন শেখেনি, কিশোর কুমারের গান গাইতে হবে না, তুই মান্নাদের গানগুলোতে আয়, একটু হারমোনিয়ামটা শিখে তবে গা। তো মানে ততদিনে কিশোর কুমারের প্রচুর গান শুনতে শুরু করেছি। ওই 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 কণ্ঠস্বরটাকে কেন জানি না মানে মনে হচ্ছে
শুনলেই মনে হচ্ছে আমার সামনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার লাফিয়ে এসে আর কি পড়ছে, এরকম একটা আর কি ব্যাপার। তো কিশোর কুমারের গানই মানে শুরু করলাম। তো বাবা প্রথম দিকে প্রচণ্ড আর কি রেগে যেতেন, কেন কিশোর কুমার, কেন তোর গলায় সুর আছে, একটু কিছু তো মোটামুটি শিখেছিস, তো মোহাম্মদ রফি সাহেবের গান কর। আমার দ্বারা মোহাম্মদ রফি সাহেব কেন, কারোর গানই হলো না। কিশোর কুমারের গান গাওয়া শুরু করলাম একটু একটু করে, ওই রিহার্সাল, একটু শেখা, গান শোনা, সব থেকে বড় কথা। হ্যাঁ, কত বছর বয়স তখন? তখন আমার বয়স হচ্ছে, মানে যখন আমি ফাংশনটা শুরু করলাম তখন আমার বয়স হচ্ছে 16 বছর বয়স। বাবা, অনেকটা কম। অনেকটা কম। এবং তার আগে 4 বছর আমি পড়াশোনাও করেছি, গানটাও শিখেছি, এবং যে কোনো ব্যান্ডে গিয়ে তখন আর কি রিহার্সালটা করেছি, কিভাবে গান গাইতে হয়, কিভাবে মাইক ধরতে হয়, কিভাবে টোনটা একদম পারফেক্ট করা যায়, কোন জায়গায় নিঃশ্বাস ছাড়তে হয়, কিছু টেকনিক তো অবশ্যই আছে মাইক্রোফোনে। এই কারণে তারপর আস্তে আস্তে বাবাও মেনে নিলেন, মানে সে তারপরে এই শুরু ফাংশন করার। বাবা 3 মাস হলো মারা গেছেন তোমার। বাংলায় দুজন আছে যারা কিশোর কুমারের গান শোনার জন্য বসে থাকে, একটা তুমি, একটা অমিত গাঙ্গুলি। একদম বাস্তব, যেটা সত্যি সেটাই। বাবাই 3 মাস আগে তো ভালোই ছিলেন। হ্যাঁ, তখন কি বলতো, সেই ছেলে 16 বছরের ছেলে যাকে বারণ করেছিল, আজকে সেই ছেলে গান চলেছেন, হাজার হাজার দর্শক বসে থাকে। আমার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, ঠিক আগের বছরে ওই মার্চ মাস নাগাদ, তখন মানে আগের বছর আগে বাবার যখন একটা অ্যাটাক হয়, অপারেশনের পরে বাবা অনেকটা সুস্থ হয়ে গেছিলেন। তো আমার ঠিক বাড়ির সামনে, মানে আমাদের যেখানে পৈতৃক বাড়ি জোহরা বাজার, ওখানেই আগস্ট মাসের 4 তারিখে কিশোর কুমার স্মরণে একটি অনুষ্ঠান হয়। আচ্ছা। এবং ওখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়, এবং বাবার যারা আর কি সমসাময়িক যারা আর কি বন্ধুরা বাবাকে নেমন্তন্ন করে আসেন, মুখার্জিদা তোমার ছেলে কিন্তু গান গাইতে আসবে, তুমি কিন্তু আসবে। বলে তাই? বাবাকে আমি একটা ফোন দিয়েছিলাম, তো বাবা অতটা আর কি ব্যবহার করতেন না। ওই দিনকে উনি আর কি ফোন করলেন যে বাবু তোর গান আছে? আমি হ্যাঁ। তো ওই সময় আমি একটু ভয় পাচ্ছিলাম, মানে অত সাউন্ড, ব্যান্ড, ওনার জাস্ট মোটামুটি অপারেশন হয়েছে, কোনো মানে উনি আগাগোড়া আমার গানটা বসে বসে আর কি শুনলেন, আর সবাইকে উনি দেখাচ্ছেন যে এ দেখো, মানে আমার ছেলে। আমার আজকে খুব মানে কি বলবো, গর্ব হচ্ছে। আমার বাবার জন্য আমার খুবই মানে হচ্ছে, গর্ব হচ্ছে। তো হালকা চোখে জলও আসছে। হ্যাঁ, অবশ্যই আসছে। অবশ্যই আসছে, কারণ অনেক চেষ্টা করেছিলাম, পারলাম না আমার রাখতে। কারণ কি বলবো, আমার বাবা স্বয়ং ছিলেন মহানায়ক উত্তম কুমারের একজন বিশেষ ভক্ত, এবং উনি মান্নাদের গানগুলো যখন করতেন, আমি যে জলসা ঘরে, এইসব টাইপের গান হোক না একটু, আমি মান্নাদের গান গাইতে পারি না, একদমই হয় না। আসপদ্যটাই নেই আমার, বাপরে বাপ, বাবারে, আমার ওই আসপদ্যটাটুকু। কিছু কোনো একটা কষ্টের গান আছে, ওই গানটা একবার যদি বাবার জন্য যদি 2 লাইন যদি হয়, মানে কষ্টের গান আছে এটা। এমনকি কিশোর কুমার জুনিয়র সিনেমাতে এই গানটাই গাওয়া হয়েছিল, বুম্বাদা। ওই তো মানে কি আশায় বাজি। তা আরেকটাও আছে, আরেকটি আছে, আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। এই সেই কৃষ্ণচূড়া
যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে, আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই, আশা নেই, ভালোবাসা নেই। এটা খুব কষ্টের একটি গান, গাইতে খুব কষ্ট লাগে। সিনেমাটাও খুব কষ্টের ছিল। হ্যাঁ, মানে শর্মিলা ঠাকুর এবং উত্তম কুমারের যে মানে যুগলবন্দি যে সিনেমা, এবং তারপরে সেই যে চলে যাওয়া, মানে ওর জন্য বাড়ি ছেড়ে দেওয়া, সেই যে চলে যাওয়া, মানে খুব সিনেমাটা খুব সুপারহিট। বাড়ি ছেড়ে প্রথম ওই ছবির যে নায়ক উত্তম কুমার, প্রথম উনি বাড়ি ছাড়লেন, সেই তার একটি যন্ত্রণা, সেই একটা ব্যথা বুকে নিয়ে উনি বাড়িটা আর কি ছাড়লেন। তারপরে শর্মিলা ঠাকুর তার সন্তানকে জন্ম দিয়ে চলে গেলেন, সেই ব্যথা, এবং তার নিজের সন্তানকে অন্যের কাছে মানুষ করতে দিয়ে উত্তম কুমার নিজেই অন্য জায়গায় আর কি চলে গেলেন। বাড়ি ছাড়ার যন্ত্রণা, নিজের স্ত্রীকে হারানোর যন্ত্রণা এবং সন্তানকে কাছে না রাখার যন্ত্রণা, সে কি অভিনয়টা করেছিল আমি ঠিক জানি না। এটা আমার মনে হয় আনন্দ আশ্রম আমি এতবার দেখেছি, আমার দেখা উত্তম কুমারের আমার কাছে এটা আমার মনে হয় এটা আমার কাছে খুব উত্তম কুমারের একটি চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল, সেরা চরিত্র। কারণ যেহেতু অশোক কুমারও পাওয়ারফুল ছিল, প্লাস রাকেশ রোশন, মানে পুরো একদম রাকেশ রোশন অনেকটা পড়েন, কিন্তু ছিলেন অসিত দেব বর্মন ছিলেন, অসিত সেন ছিলেন, উৎপল দত্ত, অসাধারণ বেশ কিছু। মানে ওই গানটা তো যেটা বাজছে, যেটা বারবার করছে, ওই গানটা কি যেন ভুলে যাচ্ছে, গানটা খুব এবং ফিমেল কন্টি ছিল, ওই অভিনয়গুলো, ওই বাবা মানে পাওয়ারফুল একটা অভিনেতা, মানে গোটা ছায়াছবিটা একটা মানে পাওয়ার হাউস যাকে বলা হয়। ওই সিনেমাটা আমার দেখা উত্তম কুমারের যদি 10টা সেরা সিনেমা হয়, তার মধ্যে আনন্দ আশ্রম 2 থেকে 3 নম্বরে থাকবে। আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেন করেছে, দর্শক লিখেছে যে উত্তম কুমারের কোন ছবি পুজোয় মুক্তি পেয়েছিল, এক, এবং পরপর 2 বছর হিন্দি এবং বাংলা ভাষায়, আর তার এই 2 ছবিতে কিশোর কুমারের ভূমিকা কি, এটা একটা কোশ্চেন। আর উত্তম কুমারের অন্তিম চলচ্চিত্র কিশোর কুমারের কোন গানটি সুপার হিট? আচ্ছা, প্রথমেই বলি মহাপুজো, দুর্গা পুজো, এই সময় উত্তম কুমারের পরপর 2 বছরে 2টো ছায়াছবি রিলিজ করে, দুটোই হচ্ছে ডাবল ভার্সন। প্রথম বছর করে আনন্দাশ্রম, তারপরে অমানুষ। হিন্দি যে ভার্সনটা, এটা সারা ভারতে মার কাটারই একটা ব্যবসা করে, বিশাল ব্যবসা। হ্যাঁ, এবং তারপরে একটা মুম্বাইতে একটা কিন্তু কথা এস্টাবলিশ হয়ে যায়, যদি মহানায়ক উত্তম কুমার মুম্বাইতে অভিনয় করতে আসেন, সবারই আসনটা কিন্তু খালি হয়ে যাবে। না, এমনি তো করেছেন, তার আগেই তো 36 মুলাকাত করে দিয়েছে। 36 মুলাকাত যখন করেছেন, উনি কোনো সহযোগিতা তো পাননি। কিতাব করেছেন, কিতাবের ব্যাপারটা কি, যখন গুলজার সাহেব ওনাকে অফারটা দিচ্ছেন, ওনাকে অনেকে না করেছিল, না এটা সঞ্জীব কুমারকে দিয়ে, এটা বলা হয়েছিল, স্বয়ং মানে সঞ্জীব কুমার বলেছেন না, এটা মহানায়ক উত্তম কুমার করার কথা যখন ভাবা হয়েছে, এটা আমি করতেই পারবো না। উনি এতটাই আর কি ভালোবাসেন। এবং তারপরে তো কিতাব একটা ইতিহাস, অনেক মুম্বাইকাররা তখন বিখ্যাত বেশ কিছু নায়করা তখন বাধা কিন্তু দিয়েছিলেন, না হলে আজকে হয়তো মুম্বাইতেও উত্তম কুমারের একটা পাকা স্থান থাকতো। হ্যাঁ, এটা অনেকে দর্শকরা জানে না, আমি আরেকবার বলে দিই। সেটা হচ্ছে এই মানে উত্তম কুমারের প্রথম সিনেমা যেটা, মানে ছোটি সি মুলাকাত, ওনার কিন্তু প্রথম কিন্তু সিনেমা এবং রঙিল করার জন্য, মানে তখন তো রঙিল আসেনি, উনি ফার্স্ট রঙিল করেছেন, এবং পুরো টাকাটা ওনার সঞ্চয়টা পুরোটা দিয়ে উনি করেছিলেন, এবং ওই ছবিটা ফ্লপ হয়েছিল, সুপার ফ্লপ হয়, মানে অনেক অসহযোগিতার ফলে। কিন্তু নাচটাও দেখিয়েছিল ভালো, উত্তম কুমারের ডান্স। হ্যাঁ,
এটা মানে সারা ভারত কিন্তু দুলিয়ে দিয়েছিল, সঙ্গে মোহাম্মদ রফির সেই বিখ্যাত গান। একদমই তাই, একদমই। এবং বন্দি ছবিটা যেভাবে অ্যাকশন দেখিয়েছিল সেটা কিন্তু অন্য কারোর দ্বারা সম্ভব নয়। না। আচ্ছা, আমি একটা কোশ্চেন, এটা সবাই সবসময় করে, কিশোর কুমারের ছেলে অমিত কুমার বাবার মতন সেইভাবে মানে সেই পজিশনেও আসতে পারেনি বা সেই পপুলারিটিও পায়নি। এটা কি মানে আমি দোষ গুণ বা আমরা বিচার করতে আসবো না, আমরা এটা কি ঠিক করেছিল? মানে এটা আমি বলবো বাবা একটা লুকোচুরি সিনেমা থেকে আরম্ভ করে প্রচুর অনেকে রয়েছেন, হ্যাঁ, যেমন কিশোর কুমারের ছেলে অমিত কুমার, অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন, হ্যাঁ, ওনারা কি খারাপ তা নয়, না না না, একদমই না। ওনার যথেষ্ট ট্যালেন্ট আছে, কিন্তু ওনাদের একটাই চ্যালেঞ্জ, একটা মহিরুহ, আমার বাবার নাম অমিতাভ বচ্চন, আমার বাবার নাম কিশোর কুমার। এটাই ওনাদের কাছে বিরাট বড় চ্যালেঞ্জ। যখন ওনারা স্টেজ করেন, আমি দেখেছি অমিত কুমারের সঙ্গে একসঙ্গে যখন স্টেজ করেছি, উনি বলতেন আমি কে সেটা জানার দরকার নেই, আপনারা জেনে রাখুন আমার বাবার নাম কিশোর কুমার। দর্শকরা ফাটিয়ে হাততালি। আমি লাভ ভাগিয়ে খাওয়া আছে একদম। আচ্ছা দাদা, আমার একটা ছোট কোশ্চেন আছে, এটা আমি দর্শকের অনুমতি নিয়ে এই করছি। সেটা হচ্ছে আমার দেখা কিন্তু, হ্যাঁ, আচ্ছা, কিশোর কুমারের জন্মদিনের দিন সবাই আমন্ত্রণ পেলে যায়, এমন এমন কিছু কিশোর কুমার সিঙ্গার আছে যারা ওই দিনেও টাকা চায়। তোমার কি এরকম কোনো পজিশন আছে, তুমি টাকা নিয়েছো? বা এটা প্রসঙ্গত সারা ভারত মোটামুটি জানে, আমি 4 আগস্ট, হ্যাঁ, সারা ভারতে অনেক জায়গাতেই আমি শো করেছি। আমি সারা বছর আমি কিন্তু টাকা নিই, একটা পারিশ্রমিক নিই, একমাত্র 4 আগস্ট আমি কিন্তু কোনো রকমভাবে কোনো পারিশ্রমিক নিই না। ওই দিনে কটা শো পাও? আরে এমনি বেলা তুমি তো কলকাতায় যদি থাকি তাহলে 7-8টা জায়গায় আমাকে যেতেই হবে। টাইমে, তারপর টাইমে কুলায় না। হ্যাঁ, এবারে বেশ কিছু বছর আগে নর্থ বেঙ্গল, ওখান থেকে ওরা আমাকে জোর করে মোটামুটি একটা খুব ভালো হোটেলে আর কি ওটা রেখেছিল। ওদের যে মানে ওই গাড়ি ভাড়া যেটা হয় সব ওরা করেছিল, তো ওরা ওতেই অভিভূত হয়ে গেছিল যে কি মানে সবাই পয়সা নিচ্ছে, তুমি পয়সা নেবে না? আমি এই একটা দিন আমার মানে আমি আমার কিশোর কুমারকে নিয়ে আমি থাকি। এটা আজ আমার ভগবানের দিন, আজকে আমাকে একটু তার আরাধনাটা করতে দিন। আর আরাধনা পয়সা দিয়ে হয় না। প্রতারিত হয়েছে বলুন তাকে? হ্যাঁ, স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, এরকম হয়েছে? কার? তোমাকে না, বা কোনোদিন হয়তো কেউ ব্যবহার খারাপ করছে বা দেরি করেছে বলে হয়তো কোনোভাবে? এইটা আমার খুব ভালো নাম আছে, পাংচুয়াল টাইম। সেটা আজকেরও দেখলাম। আমার সব সময় 9টা মানে 9টা বাজতে 5, রাইট টাইম। আচ্ছা, এই যে এখনকার মানে এখনকার তুমি যেহেতু অনেক যুগ আগেকার থেকে গানটা নিয়ে 16 বছর বয়স মানে 30 বছর আগেকার ঘটনা বলছে, এখন তোমার 46 বছর বয়স, ঠিক আছে? তো আমি বলছি যে এখনকার যেসব সিঙ্গার হয়েছে, মানে অনেক সিঙ্গার তো মার খেয়ে গেছে, বা হয় না পুজোর আগে আমাদের ক্যাসেট হতো আগে, হ্যাঁ, এবং মনোময়দা থেকে আরম্ভ করে সবাই পুরো ক্যাসেট, নচিকেতা থেকে আরম্ভ করে সবার ক্যাসেট হতো। এখন আর ক্যাসেট হয় না, এখন সব ইউটিউব থেকে আরম্ভ করে নানা ডিজিটাল। এখন কি তোমার কি মনে হয়, বা এই ভাইরাল শিল্পী এখনকার যুগের যে গান বাজনাটা আমার ঠিক মাথায় ঢোকে না, কে গাইছে, কোন সিং গাইছে ঠিক বোঝা যায় না। রমেন হালদার কিশোর কুমারের গান গিয়ে খুব ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, প্রসঙ্গত একটু রমেনদার প্রসঙ্গটা যখন এলোই একটু বলি। প্রথম আমি যখন জানতে পারলাম যে শিমুরালী স্টেশনে এরকম একটা ব্যাপার হয়েছে, তো আমাদের একটা সংগঠন আছে, হ্যাঁ, বিএসপিজি, না বিএসপিজি না, দক্ষিণ 24 পরগনা কিশোর কুমার ফ্যান্স অ্যাসোসিয়েশন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সেখানে শুধু কিশোর কুমারের গান নিয়ে চর্চা অবশ্যই করি, ফাংশনটা কম করি, আমরা একটু সমাজ সেবাটা একটু মানে একটু বেশি করি। সেখান থেকে দাঁড়িয়ে যখন আমরা খবর পেলাম, আর ওই সময় যেহেতু আমার বাবা মানে মারা গেছেন, আমি নিজে আর কি যেতে পারিনি, আমার সংগঠনের বেশ কয়েকজনকে সবার আগে ফার্স্ট আমি ওখানে কিছু দায়িত্ব দিয়ে আর কি পাঠাই যে ফার্স্ট ওনাকে ডাক্তারটা দেখানো হোক, মেডিসিনটা উনি শুরু করুন, এবং ওনার কিছু ভালো জামা কাপড় যাতে হয়। সামান্য আমাদের মধ্যে থেকে চাঁদা একত্র করে আমরা ওনার মায়ের কাছে দিয়ে আসি, এবং ওইখান থেকেই তারপরে আমি একটু মানে ওনাদেরকে কিছু পরামর্শ অবশ্যই দিয়েছিলাম যে এইভাবে যদি এগোনো যায়
তাহলে মনে হয় ব্যাপারটা ঠিকঠাক আমি হবে। এবছর বঙ্গগৌরব উৎসবে তুমিও এসেছিলে, গান গিয়েছিলে এবং খুব ভালো গান হয়েছিল। আমি যতদিন আসতে পারিনি, মনে হচ্ছে তুমি প্রথম দিন ছিলে। না, আমি ছিলাম সেকেন্ডে। সেকেন্ডে আমি এসেছি, তাহলে তো আমার পরে হয়তো বা আগে হয়তো এসেছিলাম, একটু দেরি করেছি, আমার শুটিং ছিল। আমি রমেনদার গান শুনেছিলাম, এসেছিলাম, আমি মানুষটাকে দেখেছিলাম। হ্যাঁ, দেখে না আমার মনে আমিও তো একসঙ্গে স্টেজে তো ছিলাম তো। ও তাহলে আমি দেখেছি, হয়তো আমি হয়তো বাইরে ছিলাম, হয়তো এরকম হতে পারে। হতে পারে তো। আমি আর আমি স্টেজে ছিলাম, আমি হ্যাঁ স্টেজের পাশে ছিলাম, আমি হয়তো খেয়াল করিনি, হয়তো যত ওই দিকে চাপে ছিলাম, আমার মাথায় ওই দিনকে এক টুপি ছিল। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, তাহলে আমি ছিলাম, হ্যাঁ রাইট, আমার এবার মনে পড়েছে। তো রমেনদাকে আমি দেখেছিলাম। আচ্ছা, তোমার কি মানে, এটা কিন্তু আমি জাস্ট এমনি ব্যক্তিগত প্রশ্ন করছি, তোমার কি কোনো টাইমে মনে হয় যেভাবে সিঙ্গাররা গেছে, ভাইরাল সিঙ্গাররা, ভূপেন বাদ্যাবর থেকে আরম্ভ করে রানু মণ্ডল থেকে বা আরও যারা, উনিও ওনাদের খাতায় পড়ে যাবেন? এটা তো সময় বলবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি মানে বলো তো, আমাদের সব থেকে বেশি ভেবে ভালো লাগছে যে এখনকার ইউটিউবারদের এই যুগে হ্যাঁ অনেক রকম আর কি বলবো, কি সব গান যে মানে ভাইরাল হচ্ছে তার তো আমি বুঝতে পারি না। সেই সব গান ঠিক কি চলে 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 এসব গান ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো একদম মাথায় আমার ঠিক ঢোকে না। কিন্তু এই সময় রমেনবাবুর গান, কিশোর কুমারের গান আবার যে ভাইরাল হলো, তার মানে কি আমরা পুরনোকে আবার কিন্তু ফিরে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাইট। এটাই তো আমাদের কাছে অনেকটা আশার আলো। এবং একটি মানুষকে যদি একটু যদি সঙ্গ দেওয়া যায়, সাথ দেওয়া যায় এবং তাকে যদি একটু সুস্থ করা যায়, এটা সবার আগে আমাদের লক্ষ্য। আচ্ছা, দর্শকদের কাছে বারবার জিজ্ঞাসা ছিলেন যে ওই উত্তম কুমারের কোন ছবি, যেটা বলা হলো ওই গানটা আর কি, উত্তম কুমারের কোন ছবি পুজোয় মুক্তি পেয়েছিল এবং পরপর 2 বাংলা হিন্দি সিনেমা ভাষায়, এবং তার 2টি ছবি কিশোর কুমারের ভূমিকা কি, আর উত্তম কুমারের অন্তিম চলচ্চিত্র কিশোর কুমারের কোন গানটি সুপারহিট হয়েছিল? আচ্ছা, মানে ওই প্রথমটা তো উত্তর দিলাম। হ্যাঁ, এবং ওই গানের ব্যাপারে কিশোর কুমারের ভূমিকাটা, সেটাও আমি বলেছি যে কি আশায় বাঁধি খেলা ঘর, এই গানটা গেয়ে কিশোর কুমার কিন্তু একটি পয়সাও পারিশ্রমিক নেননি। হ্যাঁ, এটা কিশোর কুমারের একটি ভূমিকা অবশ্যই বলা যেতে পারে। এবং মহানায়ক উত্তম কুমার সর্বশেষ ছায়াছবি ওগো বধূ সুন্দরী, প্রত্যেকটি গান কিন্তু কিশোর কুমারের, প্রত্যেকটি গান। শুধু তুমি নয় অবলা কান্ত, অনেকের বলার সময় খেয়াল থাকে না। আরেকটা আছে, ডোন্ট মাইন্ড, নারী চরিত্র বেজায় জটিল, তুমি কিছুই বুঝতে পারবে না, ওরা কোনো ল মানে না, তাই তো ওদের নাম ললনা। হয়ে যাক একটু ছোট করে শোনাই। আরেকটা আছে, আমি একজন শান্ত শিষ্ট পত্নী নিষ্ঠ ভদ্রলোক, একটি নিয়েই গলদ ঘর মধ্যে পাটেতে নেই কলোক, আমি একজন শান্ত শিষ্ট পত্নী নিষ্ঠ ভদ্রলোক। সবকটা গানই হিট, ব্যাপক হিট। এইটা, এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় প্রাণ, এই গানটা একটু বলি। বাপ্পিলারি যখন এই শুটটা করেন, তখন বাপ্পিলারি ভেবেছেন এই গানটা নিজেই কিন্তু গাইবেন গুরুদক্ষিণার মতো, গুরুদক্ষিণার মতো। উনি তখন ওই গানটা জাস্ট রেকর্ডিং করে আর কি উঠলেন যে নারী চরিত্র বেজা জটিল। তারপরে তখন ওনার পেমেন্ট দেওয়া টেওয়া চলছে, আর তখন বাপ্পিলারি তখন একটু প্র্যাকটিস করছেন, এই তো জীবন। এই গানটা তুই গাইবি, এই গানটা আমি গাইব? বলে কি বলছো, আমি একটা গান আমার দেখে পাঠান না, তুই অন্য গান কর। আরেকটা গান কিশোর কুমারের কথা ছিল, যে গানটা বাপ্পিলারি গেছিলেন রঞ্জিত মল্লিকের লিপে, ওই গানটা তখন বাপ্পিলারি গাইলেন। এবং এই তো জীবন, এই গানটি কিশোর কুমার মৌসুমীর সঙ্গে যে গানটা, হ্যাঁ রাইট, এই গানটা হচ্ছে ওই এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেয়ারা চালাও ফোয়ারা, জিনসেরি শ্যাম্পেন রাম। জীবনে কোনোদিন মদ্যপান করেননি, অভিনয়টা কিন্তু সবাই তো বলে কিছুক্ষণ খুব বড় একজন মদ করছিলেন। না না না, একদম না। সবাই তো এমনকি উনি কোনোদিন মদ্যপান করেননি, কোনোদিন সিগারেট ছোননি,
কিন্তু ওনার ছেলেও তো বলেছেন উনি মদ খান। অসম্ভব, কোনো মানে কোনো সাক্ষাৎকার মানে অমিত কুমার তো এই কথাটা মানে তো বলেন, মানে ইউটিউবে প্রচুর জন এটা করেছে। না না, যদি কেউ বলে থাকেন সম্পূর্ণ ভুল বলেছেন, একটু একটু জেনে রাখুন। আচ্ছা, আমি এইটা করছি, আমি দুটো সাবজেক্ট আমি এখনো পর্যন্ত আমার মাথায় আসেনি। সেটা হচ্ছে, আমি ওনার মুখ থেকে শুনলাম কিশোর কুমার কোনোদিন মদ খাননি। ঠিক আমরা দুটো লাইফ আগে যাব। উত্তম কুমার যেদিনকে মরেছেন, অর্থাৎ অবুল সুন্দরীর দিনকে, ঠিক তার আগের দিন উত্তম কুমার প্রচণ্ড ড্রিঙ্ক করেছেন এবং ইলিশ মাছ থেকে আরম্ভ করে প্রচুর খেয়েছিলেন, যার জন্য ওনার গ্যাস হয়ে মারা গেছেন। উত্তম কুমারই কাছে মানুষ এসে বলেছেন। একটা কথা বলি, উত্তম কুমার মানে ওই যে গানের যে আর কি শুটিংটা, তারপরে যে শটটা ছিল মেঝে থেকে সিঁড়ি দিয়ে বারবার যে ওটা না ওটা, হ্যাঁ হ্যাঁ, ওটা বারবার হয়ে গেছে। তার কারণ একটা শট এনজি হয়, মানে ওরা খাবার আগে প্র্যাকটিস ছিল, ওই মদই খেতেন না, তারপরে হঠাৎ করে উত্তম কুমার মদ খেয়ে। উত্তম কুমার প্রচন্ড মদ্যপান করতেন, উনি একদম রেস্ট্রিকশনটা মানতেন না, একদম কোনো রকম কি বলবো, অনেকের বারণ ছিল বাট উনি মানতেন না। তো ওই দিনকেই ওই শুটিংটা কমপ্লিট করার পরে ওই শটটা এতবার আর কি রিটেক হয়, তো গ্যাস ফল্ট হয়ে গেছিল। হয়তো অনেকে দেখে থাকবেন যে উনি ওই শটটা যখন দিচ্ছেন এই জায়গায় উনি আগে হাত দিয়ে, এটা বারবার দেখা যাচ্ছে, বুকের মধ্যে একটা ব্যথা শুরু হয়ে গেছে। ইন দি মিন টাইম উনি যখন বাড়ি ফিরেছেন, কোনো একজন পরিচালক, আমি নাম নিচ্ছি না, ওনার আর কি একটা ফোন আসে যে আমার বাড়িতে আজকে নেমন্তন্ন, মানে এটা আগের দিন কাঠার মাংসটা উনি খেতে খুব ভালোবাসেন। এটা আগের দিনেকার ঘটনা ঘটেছে। হ্যাঁ, মানে ঠিক ওই দিনকেই, ওই দিনকে তো মারাই গেছেন ওখানে স্পটে না, ওই দিনকেই মানে উনি মানে ওই শুটিংটা কমপ্লিট করে ওই পরিচালকের বাড়িতে নেমন্তন্নটা রক্ষা করতে যান। আর ওনার খুব খুব প্রিয় একটা খাবার ছিল কচি পাঁঠার মাংস। আচ্ছা, ঠিক আছে। তো ওই দিনকে উনি কচি পাঁঠার মাংস সহকারে মদ্যপানটা করেছিলেন, করে উনি যখন বাড়ি ফিরছিলেন তখনই ওনার খুব শরীর খারাপ করে এবং বাড়িতে ঢোকার সাথে সাথে তারপরে সবাই মিলে মানে ওনাকে আচ্ছা হসপিটালে আর কি নিয়ে যায়। আমার না মাঝে মনে হচ্ছে এটা গুন্ডামি হয়ে যাচ্ছে। মানে আমরা সিরিয়াল, প্রসেনজিৎ চ্যাটার্জি একটা সিরিয়াল করেছিলেন যেটার নাম মহানায়ক, এবং সেই মহানায়কে কিন্তু উত্তম কুমারের পুরো ঘটনাটা তুলে ধরেছিল এবং সেই ঘটনাটা নিয়ে আমরা আর্টিকেল পড়েছি এবং সব জায়গায়। তুমিও একটা বলছো, তুমিও যেটা বলছো সেটাও তুমি তো আর ইনস্ট্যান্ট ওখানে ছিলে না, সবাই ওখানে ওইভাবে বলছে। কোনটা ঠিক কোনটা ভুল দর্শকরাই কনফিউশন পড়ে যাবে। মানে আসলে কোনটা সত্যি সেটা আমরা যতটুকু শুনেছি ঠিক ততটুকুই। হ্যাঁ, সিসি স্টুডিও যিনি ছিলেন ওখানে, মানে যিনি এসেছিলেন আজকে, উনি ছিলেন ওখানে, উনিও এটা বলছিলেন। তাহলে এক্স্যাক্টলি তাই হবে। হ্যাঁ, মানে আমি কিন্তু জাস্ট কেন বলছি, যিনি আজকে এসেছিলেন তিনি এমন একটি ব্যক্তিত্ব, উত্তম কুমার ওনার কাছে ছবি তুলতে যেতেন। হ্যাঁ, এবং ওই ছবি তখনকার দিনে এত জনপ্রিয় ছিল, উনি পিছনে একটা সিগনেচার করে এটা বলে দিতেন। এবং নায়ক ছবিতে একটি শট আছে, একটি বাচ্চা মেয়েকে উত্তম কুমার একটি ছবি গিফট করছেন, ওই সেই ছবিটা ওনারই কিন্তু তোলা, শিশির স্টুডিও, এক ছবিতেই বিয়ে। তখনকার একটা ছোট্ট ক্যাপশন থাকতো, হ্যাঁ এখনো আছে। উনি একদম মানে উনি যেটা বলেছেন আমার মনে হয় উনি এক্স্যাক্টলি ঠিকই বলেছেন। তা যাই হবে, তোমারটা শোনা ছিল হলে তো হয়তো তুমি এখানে বললে, আমিও আমরাও তো শোনা ধরি না দেখেছি ভাই। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেকে বলে উত্তম কুমারের কেমন একটা সম্পর্ক ছিল, কিন্তু আজকের উনি এসে বলে গেলেন এবং ছবি দেখালেন যে উত্তম কুমারের পায়ে সৌমিত্র চট্টোপাধ্যায় প্রণাম করছে, ওনার হাতে তোলা ছবিটা আমাদের বল কলকাতার চেয়ারম্যানের হাতে ওই ছবিটা গিফট করছে আর কি, উনি দিয়েছেন অলরেডি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন। একদম যাই হোক, একদমই ঠিক। মানে একটা কথা আছে না, মানে কিশোর কুমার মোহাম্মদ রফি প্রচন্ড একটা বন্ধুত্ব ছিল, ঠিক তেমনি উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় একজন মানে পাওয়ারফুল অন্তরঙ্গ বন্ধু যাকে আর কি বলা হয়। এবং যখন শুনেছেন মানে সৌমিত্র চট্টোপাধ্যায় যে উত্তম কুমার আর নেই, উনি মানে হসপিটালে গিয়ে মানে রীতিমতো আর্তনাদ করছিলেন যে
ওনার ভাইকে বলছেন যে বুড়ো এটা কি সুইসাইড, উনি ওনার মানে দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, উনি তারপরে কচি পাঠার মাংস মদ্যপান এগুলো করেন, কেন করেছেন? উনি আর্তনাদ করেছেন, কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছেন। এটা আমিও হ্যাঁ। আচ্ছা, আমরা এবার অন্য গল্পে চলে আসি। এটা হচ্ছে পুজো আড্ডা। পুজোতে তোমার খুব ভালো কাটে, বয়স তোমার 18 বা একটু 19-20ও ধরছি। হ্যাঁ, পুজো মানে একটা প্রেমও ব্যাপার থাকে, কেউ অফারও দেয়। জীবনে কোনোদিন পেয়েছো? এইটা তো আমার কপালটা খুব খারাপ। 16 বছর বয়স থেকে ফাংশনটা শুরু করেছি। হ্যাঁ, পুজোর সময় কিন্তু ঠাকুর দেখতে পারি না। প্রোগ্রামে গিয়ে কেউ অফার দিয়েছে? তো একদম অল্প বয়স, আর দেখতে শুরু তোমার ভালোই তো মোবাইল ছিল মানে আমি দেখতে খুব একটা সুন্দর নেই, খুব আগে আরো বাজে দেখতে ছিলাম, কালো ছিলাম, আরো রোগা ছিলাম। ট্যালেন্ট তো প্রচুর ছিল। ট্যালেন্ট ছিল কিনা আমি ঠিক জানি না। সেটার জন্যই তো আজকের সারা পশ্চিমবঙ্গে দুজন মাত্র সিঙ্গার হয়ে আছে, তার মধ্যে একজন তুমি। তখনকার দিনে একটা কথা খুব প্রচলিত ছিল, অন স্টেজ হ্যাঁ পহলে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি। এখনো আছে তাই? এখন অনেকটা মানে কেটে গেছে অনেক। पहले दर्शनधारी अभी है क्योंकि যারা এখন আসে না, রং রঙের বেজলেট ফেজলেট পরে এক কাঁড়িয়ে পরে গান গায়, শুধু চুল চড়ায়, এমনকি বক্সের ওপর পা দিয়ে চুক্কু 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 এইসব করে। তারা এক বছর আচ্ছা, পরের বছর আর দেখা যায় না। হ্যাঁ, আমি কিন্তু 30 বছর, গৌতম ঘোষ কিন্তু 55 বছর। কেশব দে বাদ দিন, যাই হোক, আমি আর কন্ট্রোভার্সিতে আমি আসছি না। যদিও ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, ও নিজে যখন বাড়িতে গান করে, আমি যতটুকু শুনেছি, আমি সত্যি যাই না, ও কিন্তু হারমোনিয়াম বাজে, মানে রীতিমতো মান্নাদের গান মানে রেওয়াজ করে কিন্তু। হ্যাঁ, ওকে বিখ্যাত হতে গেলে যে গানগুলো করার দরকার ও ঠিক সেটাই কিন্তু করেছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, অন প্রফেশন। ওর এটা তো প্রফেশন। চলো, আমি তোমাকে একটা কুইজ ধরছি, 2 লাইনে কুইজ। যদি কিশোর কুমার বেঁচে থাকতেন আজও, আর ইউটিউব যদি চালু থাকতো, কটা প্লে বাটন বাজায়, কটা গোল বাজায়, কটা? খুব রিসেন্ট একটা আছে সাইয়ারা। হ্যাঁ, অরিজিনাল গানটা যতটা না হিট, কিশোর কুমারের এআই ভার্সন দিয়ে করা ওই গানটা লাখ লাখ মানে ভিউয়ার্স, যেটা ভাবা যায় না। এবং আমার এক ফ্যান আমার একটি ভিডিও দিয়ে ওই গানটা অডিওতে বসে আমাকে পাঠিয়েছে, যে মানে দাদা কেমন হয়েছে। আমি না পুরো মানে ঘাবড়ে গেছি, কি হলো আছে ভিডিওটা, আমি নিজে ঘাবড়ে গেছি, কি ব্যাপার। হ্যাঁ, মানে এখন যদি কিশোর কুমার থাকতেন, যদি সত্যি এই গানটা গাইতেন, আমি এটাই ভাবছি তাহলে কি হতো। আচ্ছা, তোমাকে আরেকটা কোশ্চেনে চলে আসি। সেটা হচ্ছে, আগে ফোন ছিল না, কিছু ছিল না, এগ্রিমেন্ট পেপার হতো তোমার। একদম, হ্যাঁ হতো। ঠিক আছে, তুমি কেউ বললো, সে বাড়িতে এলো বা এগ্রিমেন্ট করলো, বা মুখের কথাও চলে যেতে। হ্যাঁ, এখন তোমাকে বাইট বাইট বলে চিৎকার করে বলে, দাদা একটু বাইটটা দেবেন, দাদা একটু বাইটটা দেবেন, কিরকম রাগ হয়। এই এক্সপ্রেশনটা আমি চাই। খুব রাগ হয়, কিন্তু কিছু বলতে পারি না, প্রফেশন তো। খুব হাসি মুখে তখন বলে দিই, নমস্কার আমি সোমনাথ মুখার্জি, আমি অমুক দিন আসছি অনুষ্ঠানে। আচ্ছা, যাই হোক, আমরা একটু পুজোর গান নিয়ে চলে আসবো। পুজোর গান, পুজোর একটা গান হয়ে যাক দাদা, কিশোর কুমারের পুজো নিয়ে একটা গান হোক। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না, মালা গেথে রেখেছি পরাবো তোমায়, তুমি যেন ছিঁড়ে ফেলো না। বঙ্গগৌরব উৎসবটা খুব ভালো করে চলেছে, তুমি এসে গান গেয়েছিলে, কেমন তোমার অনুভূতি? প্রথমেই বলি, সবার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো বলো কলকাতা টিভি পরিবারকে, এবং আমার অনেক সৌভাগ্য আজ আমি এই পরিবারের একজন সদস্য। আমার সেদিকে খুব ভালো লাগছিল। আমাকে 6:30 টাইম দেওয়া আর কি হয়েছিল, কিন্তু আমি 8:30 অবধি বসেছিলাম, কিন্তু অনুষ্ঠানটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। এক নাগারে শ্রমিকদা দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে, আমি যখন স্টেজে গেলাম, যে আমি
কানে কানে বললাম কেমন আছেন, বলে মাথাটা ঘুরছে, আর কিচ্ছু হচ্ছে না। আরে আর মাথা ঘুরবে না, চিন্তা নেই, একটু পরে তো না, এখনো অনেক বাকি আছে। তাই নাকি? বলে হ্যাঁ গো, এখনো অনেক বাকি আছে। টোটালটা, আয়োজনটা, আন্তরিকতা, ভালোবাসা, শুধু মানে একটা প্রাইজ দেওয়া, একটা মিষ্টির প্যাকেট দেওয়া সেটা তো নয়, বড় কথা সেগুলো তো আছে, কিন্তু আন্তরিকতা, একভাবে সবাইকে মঞ্চে নিয়ে আসা, ভালোবাসা দেওয়া। সকলকে দেখলাম তো, মোটামুটি রাহুলদাকে দেখলাম, সবাই ছিল, লাস্টে রিকো পর্যন্ত এসেছিল, আবিরদার বাবা মাকে দেখলাম, মানে ওনারা প্রত্যেক বছর থাকেন এবং আসেন, হ্যাঁ ভালোবাসার সাথেই আসেন, আন্তরিকতার সাথেই আসেন। এবং আমিও আজকে এখানে বলে যাচ্ছি, বলো কলকাতা টিভির সাথে আমি সর্বাঙ্গীনভাবে যুক্ত। প্রত্যেক বছর আমি আছি, প্রত্যেক বছর জড়িয়ে আছি, থাকব। অসংখ্য ধন্যবাদ আমাকে এই সম্মান দেওয়ার জন্য। আমি খুব সম্মানিত, আমার খুব ভালো লেগেছে, মন থেকেই একেবারে এই কথাটা কিন্তু বললাম। কিন্তু ছেলেগুলো কেউ থাকবে না বলছে, আর দুদিন হয়েছে ওরা এত খাটান খেটেছে, আচ্ছা ফের পরবার 3 দিন, বাবা ওই কালকে মোটামুটি ব্ল্যাকআউটে। যাই হোক, খুব ভালো লাগলো। আর দাদা, এইটা বলমদার তরফ থেকে তোমার জন্য ছোট্ট করে শারদ যোদ্ধা সম্মান। অসংখ্য ধন্যবাদ। আমি একটু সবাই দর্শককে বলে দেবো যে আপনারাও চাইলে চলে আসুন আমাদের এই আড্ডা জনে। শুধুমাত্র ঠান্ডা চায়ের সঙ্গে আড্ডা হবে সেটা নয়, অনেক গান হবে, গল্প হবে, সবকিছু। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা গান মুখে তুলতে মনে পড়ে যায়, আরে জানলার পাশে দাঁড়াতো এসে ভিড়ল যায়। কেউ দাঁড়াতো না, গানটা এমনি গাইলাম, কিশোর কুমার আর কি এই পুজোর সময় অ্যালবামটা রিলিজ করেছি। কিন্তু আমরা তো যাওয়ার আগে একটা গান পুরো গোটা শুনে তবেই যাবো। মেরেছে রে। যাই হোক, আমরা সবার কাছে রিকোয়েস্ট করছি এবং সবাইকে বলছি আমরা সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আজকে শেষ নয়, আগামী রবিবারও আমাদের পুজো আড্ডা হবে। যারা যারা এখনই বুকিং করতে চান টুকটাক কমেন্ট বক্সে চলে আসুন এবং সবাই মিলে লাইক করে শেয়ার করে দিন। বাই বাই। তার আগে একটা গান। থ্যাংক ইউ। একটি গান শোনাই, যে গানটি পুজোর সময় তো রিলিজ হওয়া কিশোর কুমার গাঙ্গুলির অ্যালবামের একটি গান। এবং এই গানটি উনি গিয়েছিলেন তার পরম বন্ধু মোহাম্মদ রফি সাহেবকে স্মরণ করে। এই গানটিও মহাপুজো, দুর্গাপুজোর সময় কিন্তু রিলিজ করেছিল এবং আমরা প্যান্ডেলে শুনতাম। সে যেন আমার পাশে আজও বসে আছে, সে যেন আমার পাশে আজও বসে আছে, চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে, চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। ভেঙে যাওয়া পাখির বাসার মতো কিছু নেই তার বুকে আজ তো এখন, ডানা মেলে ফিরে কেন আশা তার কাছে, ডানা মেলে ফিরে কেন আশা তার কাছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। এইটুকুই থাক। হ্যাঁ, কারণ এই গানগুলো খুব আর কি ব্যথার। অনেকে রিকোয়েস্ট করছে আর একটা, সরি আমি ক্ষমা চাইছি আমার কাছে। আজকের দিনে খুব মনে পড়ছে পুজোর আড্ডা, অনেকের কথা, মহানায়ক উত্তম কুমার, কিশোর কুমার, মোহাম্মদ রফি সাহেব, এবং যে ছায়াছবির কথাগুলো বললাম তার পরিচালক বা প্রযোজক ছিলেন মা শক্তি সামন্ত। অসাধারণ বেশ কিছু ছায়াছবি উনি উপহার দিয়ে গেছেন। এবং সবাই সুরকার ছিলেন শ্যামল মিত্র, গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার।
কিছু আর কি বলার নেই। এদের সকলের মানে এনারা কেউ নেই আমাদের, মানে আমাদের মধ্যে কেউই নেই। এনাদের স্মরণ করেই একটি গান একটু আর কি শোনে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। হায় গো হৃদয় তবুও তোমার আশা কেন যায় না, যতটুকু চায় কিছু তার পায় না, কিছু তার পায় না। কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে। কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। দাদা ধন্যবাদ। এটা লাইভটা চলছে, অলরেডি আমরা যেটা করছি এখন। তো এখানে একজন কমেন্ট করেছে অসাধারণ গলা, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন লিখেছে সুপার। আমি চেষ্টা করি দাদা। একজন লিখেছে দাদা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো কিভাবে? আপনি একটু সৌমিকদার সঙ্গে যদি একটু কন্ট্যাক্ট করে নেন, মানে আজকে মানে যেটা অ্যাড আমি দিয়েছি ফেসবুকে, যেটা আপডেট দিয়েছি, ওখানে অনেকগুলো নাম্বার দেওয়া রয়েছে। একটু কাইন্ডলি ওখানে যে কোনো একটা নাম্বারে একটু ফোন করে নেবেন, একটু বলে নেবেন যে সৌমিক সান্যাল কে আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই অবশ্যই করতে পারবেন। দাদা একটা কোশ্চেন করেছে, আর একজন লিখেছে যে আপনার কি সিং নেই তবু নামটা সিংহ গানটা একটা যদি হয় খুব ভালো হয়, ঠিক আছে? লাস্ট রিকোয়েস্ট। এইটা একটা অদ্ভুত গান, মানে তখনকার দিনে সেরকম মাইক ছিল না, সেরকম সাউন্ড সিস্টেমও ছিল না, ইভেন রেকর্ডিং স্টুডিওগুলোতেও যেগুলো থাকতো খুব মান্ধাত্তার আমলের। তো ওই সময় কিশোর কুমার ওই গানটা গেয়ে গেছেন। হ্যাঁ, তো বাপরে বাপ, খুব কঠিন গান, আমি চেষ্টা করছি। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে, লাগে চাকা ভেবা চাকা হাম্বা হাম্বা চিক 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 চিক, দাও ভাই নাকি এক টিপ নস্যি, খাও তারপরে এক মাগ লস্যি, লাগে বুড়ি বুড়ি সুরসুরি হাচ্ছো হাচ্ছো চিক 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 চিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে, লাগে চাকা ভেবা চাকা হাম্বা হাম্বা চিক 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 চিক। দুই পায়ে পরে নাগরা, যাও নয় হেঁটে আগ্রা, আমতলা জামতলা নিমতলা পথে পাবে, নয় নয় এ তো ঠাট্টা, খাও পেট ভরে গাট্টা, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে, টক 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 করে টক্কা, আর কত দূরে বোগদাদ মক্কা, লাগে বুড়ি বুড়ি সুরসুরি হাচ্ছো হাচ্ছো চিক 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 চিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে, লাগে চাকা ভেবা চাকা হাম্বা হাম্বা চিক 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 চিক, হাম্বা হাম্বা চিক 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 চিক, হাম্বা হাম্বা চিক 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 চিক। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে দেখতে থাকবেন পুজো আড্ডা বড়গুলো চ্যানেল থেকে। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।